আমি তাকে বললাম, রিয়াদ, এসব কল্পনা। তুমি আমার ছেলে কিন্তু ভেতরে ভেতরে আমিও কিছুটা বিশ্বাসী হতে শুরু করেছিলাম। হঠাৎ একদিন আমাদের বাড়িতে একজন বৃদ্ধ মানুষ এলেন। তিনি বললেন তিনি একজন জ্যোতিষী। আমাদের পাড়ার কেউ তাকে পাঠিয়েছে। জ্যোতিষী আমাদের দেখে বললেন, আপনাদের ঘরে অদ্ভুত একটা শক্তি আছে। আমি বললাম, কি ধরনের শক্তি? তিনি বললেন, পূর্বজন্মের অসমাপ্ত ভালোবাসার শক্তি। তার কথা শুনে আমার রক্ত হিমিয়ে গেল। রিয়াদ খুশি হয়ে বলল, দেখেছেন, আমি ঠিক বলেছি। জ্যোতিষী রিয়াদের হাত দেখে বললেন, আপনি পূর্বজন্মে একজন রাজা ছিলেন। আর আপনার মা ছিলেন আপনার রানী। তারপর তিনি আমার হাত দেখে বললেন, আপনিও এটা অনুভব করছেন, তাই না? আমি কিছু বলতে পারলাম না, কারণ সত্যিই আমি অদ্ভুত কিছু অনুভব করছিলাম। জ্যোতিষী বললেন, কিন্তু এই জন্মে আপনারা মা ছেলে। এটা প্রকৃতির নিয়ম। আপনাদের এই বন্ধন মেনে নিতে হবে। রিয়াদ বলল, কিন্তু আমি মাকে ভালোবাসি। জ্যোতিষী বললেন, ভালোবাসা ভুল নয়, কিন্তু এই জন্মে আপনার ভালোবাসা হবে একজন মায়ের প্রতি ছেলের ভালোবাসা। জ্যোতিষী চলে যাওয়ার পর রিয়াদ আমাকে বলল, মা, এখন তো তুমি বিশ্বাস করবে। আমি বললাম, রিয়াদ, যদি সব সত্যিও হয়, তবুও আমরা এই জন্মে মা ছেলে। এটা বদলানো যাবে না। সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু মা, আমার মন মানছে না। আমি তাকে কোলে নিয়ে বললাম, রিয়াদ, তুমি আমার প্রিয় ছেলে। এটাই আমাদের সত্যিকারের সম্পর্ক। তখন থেকে রিয়াদ আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করল। সে বুঝতে পারল যে এই জন্মে আমাদের সম্পর্ক মা ছেলের। কিন্তু এরপর একটা নতুন রহস্যের সূচনা হল। আমি আবিষ্কার করলাম যে আমাদের বাড়ির নিচে একটা গোপন কক্ষ আছে। একদিন মেঝে পরিষ্কার করতে গিয়ে দেখি একটা টাইলস আলগা হয়ে আছে। আমি সেটা সরিয়ে দেখি নিচে একটা সিডি। আমি রিয়াদকে ডাকলাম। আমরা দুজনে টর্চ নিয়ে নিচে নামলাম। সেখানে একটা ছোট কক্ষ। কক্ষটা খুব পুরনো। কক্ষের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র রাখা। আমরা দেখলাম অনেক সোনার গহনা, পুরনো কয়েন আর কিছু চিঠিপত্র। চিঠিগুলো পড়ে দেখলাম এগুলো সেই দম্পতির লেখা যাদের ছবি আমরা পেয়েছিলাম। স্বামী তার স্ত্রীকে প্রেমের চিঠি লিখেছেন। একটা চিঠিতে স্বামী লিখেছেন, প্রিয়তমা, আমি তোমাকে এত ভালোবাসি যে মাঝে মাঝে মনে হয় আমি তোমার মতো হয়ে যেতে চাই। আমি চাই আমরা এক হয়ে যাই। আরেকটা চিঠিতে স্ত্রী উত্তর দিয়েছেন, প্রিয়তম, তোমার ভালোবাসা আমাকে অভিভূত করে। কিন্তু আমি চাই তুমি তুমিই থাকো। আমি তোমাকে পুরুষ হিসেবেই ভালোবাসি। এই চিঠিগুলো পড়ে আমি বুঝলাম যে রিয়াদের আচরণের সাথে কত মিল। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, আমরা সেখানে একটা ডায়েরি পেলাম। ডায়েরিতে স্বামী লিখেছেন যে তিনি একটা বিশেষ আংটি বানিয়েছেন। সেই আংটি পরলে তার স্ত্রী তাকে আরও বেশি ভালোবাসবেন। আমরা সেই আংটিও খুঁজে পেলাম। খুব সুন্দর সোনার আংটি, তাতে অদ্ভুত নকশা করা। রিয়াদ আংটিটা হাতে নিয়ে বলল, মা, এটা আমার আংটি। আমি বললাম, না, এটা সেই ব্যক্তির আংটি। কিন্তু রিয়াদ বলল, না মা, আমি নিশ্চিত এটা আমার। রিয়াদ আংটিটা পরতে গেল। আমি তাকে বাধা দিলাম, কিন্তু সে শুনল না। আংটি পরার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ রিয়াদের চেহারা পাল্টে গেল। তার চোখ জ্বলজ্বল করতে লাগল। সে আমার দিকে তাকিয়ে বলল, প্রিয়তমা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তার কণ্ঠস্বর পাল্টে গেল। সে অন্য কারো মতো কথা বলতে লাগল। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, রিয়াদ, তুমি ঠিক আছো? সে বলল, আমি রিয়াদ নই। আমি রাজা অর্জুন। আর তুমি আমার রানী প্রিয়া। আমার হাত পা কাঁপতে লাগল। আমি বললাম, আংটিটা খুলে ফেলো। কিন্তু সে বলল, না, এই আংটি আমার। এটা আমাকে আমার প্রিয়তমার কাছে নিয়ে এসেছে। সে আমার হাত ধরতে গেল। আমি পিছিয়ে গেলাম। কিন্তু সে বলল, প্রিয়তমা, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী। আমি দৌড়ে উপরে চলে এলাম। রিয়াদ আমার পেছনে আসছিল। আমি দরজা বন্ধ করে দিলাম। রিয়াদ দরজায় ধাক্কা দিয়ে বলল, প্রিয়তমা, দরজা খোলো। আমি তোমার স্বামী। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি রফিকের অফিসে ফোন করলাম। তিনি তৎক্ষণাৎ বাড়ি চলে এলেন। রফিক এসে রিয়াদকে দেখে অবাক হয়ে গেলেন। রিয়াদ তাকে বলল, তুমি কে? আমার প্রাসাদে কি করছ? রফিক বুঝতে পারলেন রিয়াদের কিছু হয়েছে। তিনি জোর করে রিয়াদের হাত থেকে আংটি খুলে নিলেন। আংটি খোলার সাথে সাথে রিয়াদ অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন তার শরীরে কোনো সমস্যা নেই।
তবে কিছু একটা শক পেয়েছে গি। রিয়াদ জ্ঞান ফিরে পেলে সে বলল, মা, আমার কি হয়েছিল? আমি বললাম, তুমি আংটি পরেছিলে কি? সে বলল, আমার কিছুই মনে নেই। আমরা বাইর পর একদিন খুব অদ্ভুত একটা ঘটনা ঘটল। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি বললাম, কি স্বপ্ন? সে বলল, আমি স্বপ্নে দেখলাম আমি একজন রাজকুমারী। আর তুমি একজন রানী গো। আমি বললাম, তারপর? সে বলল, স্বপ্নে আমরা একটা সুন্দর প্রাসাদে থাকি। আমি তোমার সেবা করি। তুমি আমাকে খুব ভালোবাসো। তার কথা শুনে আমার মনে হলো যেন সে একটা কল্পনার জগতে বাস করছে। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি যদি সত্যিই মনে করো তুমি একজন মেয়ে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি আমার প্রতি যে ধরনের ভালোবাসার কথা বলছ, সেটা মা-ছেলের সম্পর্কে থাকতে পারে না গি। সে বলল, মা, আমি জানি এটা জটিল। কিন্তু আমার মন বলে তুমিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। আমি বললাম, হ্যাঁ, আমি তোমার মা বলে আমি গুরুত্বপূর্ণ। কিন্তু এর বেশি কিছু নয় গো। তখন রিয়াদ একটা অদ্ভুত কথা বলল। সে বলল, মা, আমি একটা গোপন কথা বলবো। আমি বললাম, কি? সে বলল, আমি মনে করি আমাদের এই জীবনের আগেও আরেকটা জীবন ছিল। সেই জীবনে আমরা স্বামী-স্ত্রী ছিলাম গো। তার এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, রিয়াদ, তুমি কি বলছ? এসব অবিশ্বাস্য কথা। সে বলল, মা, আমি জানি তুমি বিশ্বাস করবে না। কিন্তু আমি এটা গভীরভাবে অনুভব করি গিয়ে। আমি বুঝলাম রিয়াদ সম্পূর্ণভাবে কল্পনার জগতে হারিয়ে গেছে। আমি তাকে বাস্তবতায় ফিরিয়ে আনার চেষ্টা করলাম। তখনই হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। আমাদের বাড়ির পেছনের দেয়ালে একটা পুরনো ছবি খুঁজে পেলাম। ছবিটা আমার দাদি রেখে গিয়েছিলেন। ছবিটা খুব পুরনো, সাদাকালো। ছবিতে দেখলাম একজন পুরুষ আর একজন নারী দাঁড়িয়ে আছেন। অদ্ভুত ব্যাপার হল, পুরুষটিকে দেখতে অনেকটা রিয়াদের মতো লাগছিল। আর নারীটিকে দেখতে আমার মতো। আমি ছবিটা রিয়াদকে দেখালাম। সে দেখে চমকে গেল। সে বলল, মা, এটা কার ছবি? আমি বললাম, আমি জানি না। দাদির পুরনো জিনিসের মধ্যে পেয়েছি। রিয়াদ ছবিটা হাতে নিয়ে বলল, মা, দেখো তো। এই পুরুষটাকে দেখতে আমার মতো লাগছে না? আমি ভালো করে দেখলাম। সত্যিই একটা মিল আছে। আমি বললাম, হতে পারে তোমাদের পূর্বপুরুষদের কেউ কিন্তু রিয়াদ বলল, না মা, আমার মনে হয় এটা আমাদের পূর্বজন্মের ছবি। আমি হেসে বললাম, রিয়াদ, তুমি সিনেমা বেশি দেখো। পূর্বজন্ম বলে কিছু নেই কি? কিন্তু ভেতরে ভেতরে আমিও একটু অবাক হলাম। পরের দিন আমি দাদির পুরনো ডায়েরি খুঁজে বের করলাম। সেখানে এই ছবি সম্পর্কে কিছু লেখা আছে কি না দেখতে চাইলাম। ডায়েরি পড়তে গিয়ে একটা আশ্চর্য তথ্য পেলাম। দাদি লিখেছেন যে এই ছবির পুরুষটি ছিল তার দাদার বড় ভাই। আর মহিলাটি ছিল তার স্ত্রী। কিন্তু আরও অদ্ভুত তথ্য পেলাম। দাদি লিখেছেন যে এই দম্পতির কোনো সন্তান হয়নি। আর তারা একে অপরকে খুব ভালোবাসতেন। কিন্তু স্বামী তার স্ত্রীর প্রতি অস্বাভাবিক রকম আসক্ত ছিলেন। আমি আরও পড়লাম। দাদি লিখেছেন যে স্বামী তার স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন যে তিনি মাঝে মাঝে নারীদের পোশাক পরতেন। তিনি চাইতেন তার স্ত্রীর মতো হতে। এই তথ্য পড়ে আমার গা শিউরে উঠল। রিয়াদের আচরণের সাথে কত মিল! আমি রিয়াদকে এই তথ্য জানালাম। সে শুনে খুশি হয়ে গেল। সে বলল, দেখেছ মা, আমি ঠিক বলেছিলাম। আমরা পূর্বজন্মে স্বামী-স্ত্রী ছিলাম গো। আমি বললাম, রিয়াদ, এটা শুধু কাকতালীয় মিল। পূর্বজন্ম বলে কিছু নেই কি? কিন্তু মনে মনে আমিও কিছুটা বিশ্বাসী হয়ে গেলাম। তারপর আমি ডায়েরিতে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। দাদি লিখেছেন যে এই স্বামী-স্ত্রী দুজনেই একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। মৃত্যুর আগে স্বামী বলেছিলেন যে তিনি আবার জন্ম নিয়ে তার স্ত্রীকে খুঁজে নেবেন। এই কথা পড়ে আমার রক্ত হিমিয়ে গেল। রিয়াদকে এই কথা বলতে পারলাম না। কিন্তু রিয়াদ ডায়েরিটা দেখতে চাইল। আমি তাকে দিলাম না। কিন্তু সে জোর করে নিয়ে পড়ল। সব পড়ার পর রিয়াদ কাঁদতে লাগল। সে বলল, মা, দেখেছ? আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাকে আবার খুঁজে নেবগু। আমি বললাম, রিয়াদ, এসব কল্পনা। তুমি আমার ছেলে কিন্তু সে বলল, না মা, আমি তোমার স্বামী। আমি শুধু এই জন্মে তোমার ছেলে হিসেবে জন্মেছি যাতে তোমার কাছে থাকতে পারি গিয়ে। তার এই কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। কারণ পুরো ব্যাপারটা এত অদ্ভুত যে আমি বুঝে উঠতে পারছিলাম না কি ভাবব। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার ভাবছিলাম এই সব কাকতালীয় ঘটনার কথা। রিয়াদের আচরণ, পুরনো ছবি, দাদির ডায়েরি, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে।
পরের দিন সকালে আমি দেখলাম রিয়াদ আমার বিছানার পাশে বসে আছে। সে খুব শান্ত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কখন থেকে এখানে বসে আছো? সে বলল, রাত থেকে। আমি তোমাকে দেখছিলাম গো। আমি চমকে বললাম, কি? তুমি সারা রাত এখানে বসেছিলে? সে বলল, হ্যাঁ। আমি তোমাকে দেখতে ভালো লাগেই। আমি উঠে বসলাম। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি সিদ্ধান্ত? সে বলল, আমি আর তোমাকে বিব্রত করব না। আমি চুপচাপ থাকব। কিন্তু আমি তোমার কাছেই থাকব। আমি বললাম, সেটাই ভালো। কিন্তু তার পরের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আমি অপেক্ষা করব। যখন আমাদের এই জীবন শেষ হবে তখন আমরা আবার একসাথে হবগ। আমি বললাম, রিয়াদ, তুমি এসব কি বলছ? সে বলল, মা, আমি জানি তুমি এখন বুঝতে পারছ না। কিন্তু একদিন তুমি সব মনে করবে গ। আমার ভয় হতে লাগল। রিয়াদ কি কোনো খারাপ চিন্তা করছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুমি কি কোনো ভুল কাজের কথা ভাবছ? সে বলল, না মা, আমি শুধু অপেক্ষা করব। তখন থেকে রিয়াদ সত্যিই চুপচাপ হয়ে গেল। সে আর আমার শাড়ি পরত না, আর আমার কাছে বিয়ের কথা বলত না। কিন্তু সে সবসময় আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার স্ত্রী। দিন যেতে লাগল। রিয়াদের আচরণ স্বাভাবিক হয়ে এল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত চাহনি থাকত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুমি এখন কেমন অনুভব করছ? সে বলল, ভালো। আমি বুঝেছি যে ভালোবাসার জন্য অপেক্ষা করতে হয়। যে আমি স্বস্তি পেলাম যে সে অবশেষে স্বাভাবিক হয়েছে। কিন্তু আমি জানতাম না যে এটা ছিল শুধু শুরু। তারপরের ঘটনাগুলো আরও রহস্যময় হয়ে উঠল। আমি প্রতিদিন অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখতাম আমি একটা পুরনো আমলের সাজে একটা প্রাসাদে থাকি। আর আমার পাশে একজন পুরুষ থাকেন যাকে দেখতে রিয়াদের মতো। স্বপ্নে সেই পুরুষ আমাকে খুব ভালোবাসতেন। আমিও তাকে ভালোবাসতাম। আমরা খুব সুখী ছিলাম। এই স্বপ্নগুলো এত স্পষ্ট যে আমার মনে হতো এগুলো স্বপ্ন নয়, বাস্তব। আমি ভোরবেলা উঠে বিভ্রান্ত হয়ে পড়তাম। একদিন সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুমি কি স্বপ্ন দেখো? আমি চমকে বললাম, কি ধরনের স্বপ্ন? সে বলল, পুরনো আমলের স্বপ্ন। তার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমি বললাম, তুমি কেন এই কথা বলছ? সে বলল, আমিও এরকম স্বপ্ন দেখি। স্বপ্নে আমরা স্বামী স্ত্রী গো। আমি আর কিছু বলতে পারলাম না। কি এমন ঘটছে যে আমরা দুজনেই একই ধরনের স্বপ্ন দেখছি? রিয়াদ বলল, মা, আমি জানি তুমি এখনও বিশ্বাস করছ না। কিন্তু আমাদের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ আছে। সিলালাম, রিয়াদ, এগুলো শুধু স্বপ্ন। বাস্তবতা ভিন্ন। সে বলল, মা, কিন্তু স্বপ্নের সব কিছু কত সুন্দর লাগছিল। আমি চাই বাস্তবেও এমনটা হোক গে। হঠাৎ আমার মনে হল রিয়াদের এই অদ্ভুত আচরণের পেছনে হয়তো কোনো গভীর কারণ আছে। হয়তো সে সত্যিই মানসিকভাবে বিকারগ্রস্ত নয়। হয়তো কোনো অন্য কারণ আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি ভুল শরীরে জন্মেছ? সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, প্রতিদিন। আমি বুঝলাম রিয়াদের সমস্যা হয়তো আরও জটিল। তার হয়তো জেন্ডার ডিসফোরিয়া আছে। কিন্তু তবুও সে আমার প্রতি যে ধরনের অনুভূতি প্রকাশ করছে সেটা ঠিক নয়। আমি তাকে বাদ সকালে বাথরুমে যাওয়ার জন্য তোয়ালে নিতে আলমারি খুললাম। হঠাৎ দেখি আমার লাল শাড়িটা নেই। খুঁজতে খুঁজতে ছেলের ঘরের দরজার সামনে গিয়ে শুনি ভেতর থেকে কোনো শব্দ আসছে। দরজায় টোকা দিলাম। সে ভেতর থেকে বলল, একটু অপেক্ষা করো মা। কিছুক্ষণ পর দরজা খুল। আমি অবাক হয়ে দেখি সে আমার লাল শাড়িটা পরে আছে। তার গায়ে আমার শাড়ি এত সুন্দর লাগছে যে আমি কথা হারিয়ে ফেললাম। সে লজ্জা পেয়ে বলল, মা, আমি শুধু দেখছিলাম। আমি বললাম, কেন পড়লি? সে আমার হাত ধরে তার রুমের আয়নার সামনে নিয়ে গেল। আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখিয়ে বলল, দেখো মা, আমরা কেমন মানিয়েছি। আমি দেখি আমার শাড়ি পরে সে সত্যিই একজন সুন্দরী মেয়ের মতো লাগছে। সে বলল, মা, আমি চাই এভাবেই তোমার সাথে থাকতে। আমি বললাম, কি বলছিস? সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, আমি তোমার মতো হতে চাই। তোমার স্ত্রী হতে চাই। তার কথায় আমার মাথা ঘুরছিল। আয়নায় আমাদের দুজনকে দেখে মনে হচ্ছিল দুই বোনের মতো। সে বলল, মা, তুমি আমার এই রূপ পছন্দ করেছ? আমি কিছু বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন।
বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর শামিয়া। রিয়াদ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। শামিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। যখন রিয়াদ আমার শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে বলল সে আমার স্ত্রী হতে চায়, তখন আমি প্রথমে ভাবলাম সে হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে একদম সিরিয়াস। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি কি বলছ? তুমি আমার ছেলে গু। সে বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমার মতো হতে চাই। তোমার মতো সুন্দর হতে চাই। এই কথা বলে সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকল। আমি দেখলাম সত্যিই আমার শাড়ি পরে সে একজন মেয়ের মতো লাগছে। তার লম্বা চুল শাড়ির সাথে মিলে গিয়ে একটা নিখুঁত চেহারা তৈরি করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে এসব ভাবছ? সে বলল, অনেক দিন ধরে মা। প্রতিদিন তোমাকে দেখে আমার মনে হয় আমিও তোমার মতো হতে পারলে কতই না ভালো হতো। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম যে সে একজন পুরুষ এবং এভাবে চিন্তা করা ঠিক নয়। কিন্তু সে আমার কথা শুনতে চাইল না। বরং সে বলল, মা, আমি জানি তুমি বিব্রত বোধ করছ, কিন্তু দয়া করে একবার ভেবে দেখো। আমি তোমার খুবই কাছের মানুষ। আমি তোমাকে ভালোবাসি। তার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমি বললাম, রিয়াদ, তুমি কি বুঝতে পারছ তুমি কি বলছ? আমি তোমার মা। সে বলল, হ্যাঁ মা, আমি জানি। কিন্তু আমি চাই তুমি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে দেখো। আমি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু রিয়াদের কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। সে কি সত্যিই আমাকে একজন স্ত্রী হিসেবে দেখতে চায়? এই ভেবে আমার শরীর কাঁপতে লাগল। সেদিন সন্ধ্যায় আমার স্বামী রফিক অফিস থেকে ফিরলেন। আমি তাকে রিয়াদের কথা বলতে গেলাম, কিন্তু পারলাম না। কিভাবে বলব যে আমার ছেলে আমাকে তার স্ত্রী হিসেবে চায়? রাতে খাবার সময় রিয়াদ স্বাভাবিক আচরণ করল, কিন্তু মাঝে মাঝে সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। আমি অস্বস্তি বোধ করছিলাম। খাওয়া শেষে সবাই যখন নিজেদের ঘরে চলে গেল, তখন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আজ সকালে আমি যা বলেছি সেটা নিয়ে চিন্তা করেছ? আমি বললাম, রিয়াদ, তুমি ভুল পথে যাচ্ছ। এসব ভাবনা তোমার মাথা থেকে বের করে দাও। সে বলল, মা, আমি জানি তুমি প্রথমে বিরক্ত হবে, কিন্তু আমি চাই তুমি আমার অনুভূতি বুঝো। আমি শুধু তোমার ছেলে হয়ে থাকতে চাই না কি? তার কথা শুনে আমি আরও বিব্রত হলাম। পরের দিন সকালে আমি দেখলাম রিয়াদ আবার আমার আরেকটা শাড়ি পরে আছে। এবার সে আমার সাদা শাড়িটা পরেছে। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি কি পাগল হয়ে গেছ? তোমার বাবা দেখলে কি বলবেন? সে বলল, মা, বাবা তো এখন অফিসে। আর আমি চাই তুমি আমাকে এভাবে দেখো। সে আমার কাছে এসে বলল, মা, আমি কি তোমার মতো সুন্দর লাগছি? তার এই প্রশ্নে আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। সত্যি বলতে আমার শাড়ি পরে রিয়াদকে সুন্দরী লাগছিল। তার মুখের গড়ন এমনিতেই নরম, আর শাড়ি পরে সে একজন মেয়ের মতোই দেখাচ্ছিল। কিন্তু আমি এটা মেনে নিতে পারছিলাম না যে আমার ছেলে এভাবে চিন্তা করছে। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি এভাবে চিন্তা করো কেন? তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়েছ? তাহলে তার সাথে বিয়ে করো। সে বলল, না মা, আমি কোনো মেয়েকে ভালোবাসি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তার এই কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি বললাম, রিয়াদ, তুমি জানো না তুমি কি বলছ? আমি তোমার মা। এভাবে ভাবা পাপ। সে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার মন বলে তুমিই আমার জীবনের একমাত্র নারী। আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। কিন্তু রিয়াদ আমার পিছু নিল। সে এসে বলল, মা, আমি জানি তুমি রাগ করেছ, কিন্তু আমি চাই তুমি আমার মনের কথা বুঝো। আমি বললাম, রিয়াদ, তুমি এখনই শাড়ি খুলে ফেলো। আর কখনো এভাবে পরবে না। সে বলল, ঠিক আছে মা, আমি খুলে ফেলব, কিন্তু তুমি আমাকে প্রতিজ্ঞা দাও যে তুমি আমার কথা ভেবে দেখবে। আমি বললাম, কি ভাবব? তুমি আমার ছেলে, এভাবে ভাবার কিছু নেই। সে বলল, মা, আমি জানি তুমি প্রথমে রাজি হবে না, কিন্তু আমি অপেক্ষা করব। একদিন তুমি আমার অনুভূতি বুঝবে। তার এই কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। সেদিন রাতে আমি ভাবলাম রফিককে সব কিছু বলে দেব, কিন্তু ভয় হল তিনি রিয়াদের উপর রেগে যাবেন।
তাই আমি চুপ করে থাকলাম। পরের দিন রিয়াদ আবার আমার শাড়ি পরে আমার সামনে এলো। এবার সে আমার নীল শাড়িটা পরেছে। আমি বললাম, রিয়াদ, আমি কাল তোমাকে নিষেধ করেছিলাম না? সে বলল, মা, আমি জানি তুমি রাগ করেছ। কিন্তু আমি চাই তুমি আমাকে এভাবে দেখো গো। হঠাৎ আমার মনে হলো যেন আমি একটা স্বপ্ন দেখছি। কিন্তু না, এটা বাস্তব। আমার ছেলে সত্যিই আমার শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। সেদিন সন্ধ্যায় রিয়াদের বাবা অফিস থেকে ফিরে দেখলেন রিয়াদ ঘরে নেই। তিনি জিজ্ঞেস করলেন, রিয়াদ কোথায়? আমি বললাম, সে তার ঘরে আছে। তিনি রিয়াদের ঘরে গিয়ে দেখলেন রিয়াদ আমার শাড়ি পরে আছে। রফিক চিৎকার করে বললেন, এটা কি? তুমি কেন মেয়েদের পোশাক পরেছ? রিয়াদ ভয় পেয়ে বলল, বাবা, আমি শুধু রফিক তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? আমি দৌড়ে গিয়ে বললাম, রফিক, তুমি চিৎকার করো না। রিয়াদ, হয়তো রফিক বললেন, হয়তো কি? আমার ছেলে মেয়েদের পোশাক পরছে আর তুমি বলছো চিৎকার করতে না? রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি মাকে বলেছিলাম। আমি চাই আমি মায়ের মতো হই। রফিক বললেন, কি বললি? তুমি তোমার মায়ের মতো হতে চাও? তুমি কি জানো তুমি কি বলছ? রিয়াদ বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। আমি তার মতো হতে চাই। রফিক এই কথা শুনে রেগে গিয়ে রিয়াদকে একটা চড় মারলেন। রিয়াদ মেঝে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে রিয়াদকে তুলে ধরলাম। তার চোখে পানি। আমি রফিককে বললাম, তুমি কেন মারলে? সে কি করেছে? রফিক বললেন, সে কি করেছে? সে তোমাকে ভালোবাসে বলছে। এটা কি স্বাভাবিক? আমি বললাম, হয়তো সে বুঝতে পারছে না সে কি বলছে। রফিক বললেন, বুঝতে পারছে না? সে 20 বছর বয়সী। সে জানে সে কি বলছে গু। রিয়াদ উঠে দাঁড়িয়ে বলল, বাবা, আমি সত্যি বলেছি। আমি মাকে ভালোবাসি। আমি তার স্বামী হতে চাই। রফিক এই কথা শুনে আরও রেগে গেলেন। তিনি বললেন, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রিয়াদ বলল, বাবা, আমি পাগল নই। আমি শুধু সত্যি বলেছি। রফিক বললেন, সত্যি? এটা সত্যি? তুমি তোমার মায়ের স্বামী হতে চাও? এটা কি সত্যি? আমি বুঝলাম পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি রফিককে বললাম, তুমি একটু শান্ত হও। আমরা বসে কথা বলি। কিন্তু রফিক শুনলেন না। তিনি রিয়াদকে বললেন, তুমি এখনই তোমার পোশাক পরো। আর কখনো এভাবে পরবে না গি। রিয়াদ আমার শাড়ি খুলে তার নিজের পোশাক পরল। কিন্তু তার চোখে অভিমানের ছাপ। সে বলল, বাবা, তুমি আমাকে বুঝতে চাইছ না। রফিক বললেন, আমি কি বুঝব? তুমি অস্বাভাবিক কিছু চাইছ গু। রাতে খাবার সময় কেউ কোনো কথা বলল না। রিয়াদ চুপচাপ খেয়ে তার ঘরে চলে গেল। রফিক আমাকে বললেন, রিমা, রিয়াদের মানসিক সমস্যা হয়েছে। আমাদের তাকে ডাক্তার দেখাতে হবে গু। আমি বললাম, হয়তো সে একটু কনফিউজড। বয়স হচ্ছে তো। রফিক বললেন, কনফিউজড? সে বলছে তোমার স্বামী হতে চায়। এটা কনফিউশন? আমি আর কিছু বলতে পারলাম না। কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না রিয়াদ কেন এভাবে চিন্তা করছে। পরের দিন সকালে আমি রিয়াদের ঘরে গেলাম। সে বিছানায় শুয়েছিল। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি কি ঠিক আছো? সে বলল, হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমি বললাম, গতকাল তোমার বাবা যা বলেছেন সেজন্য দুঃখিত। সে বলল, মা, আমি জানি বাবা রেগে গেছেন। কিন্তু আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি বললাম, রিয়াদ, তুমি আমাকে মা হিসেবে ভালোবাসো। এটাই স্বাভাবিক। সে বলল, না মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। তার কথা শুনে আমার বুক কাঁপতে লাগল। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম। কিন্তু সে আমার কথা শুনছিল না। বরং সে বলল, মা, আমি জানি তুমি এখন রাজি হবে না। কিন্তু আমি অপেক্ষা করব। একদিন তুমি বুঝবে গি। আমি ভাবলাম হয়তো কিছুদিন পর এই পাগলামি চলে যাবে। কিন্তু দিন যেতে লাগল আর রিয়াদের আচরণ আরও অদ্ভুত হতে লাগল। সে প্রতিদিন আমার শাড়ি পরতে চাইত। আমি তাকে নিষেধ করলে সে কাঁদত। একদিন সে আমাকে বলল, মা, আমি চাই তুমি আমাকে মেয়েদের নাম ডাকো। আমি বললাম, কি বললি? সে বলল, হ্যাঁ মা, আমি চাই তুমি আমাকে রিয়া বলে ডাকো। আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, রিয়াদ, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? সে বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। আমি একজন মেয়ে হতে চাই। এই কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বুঝতে পারলাম রিয়াদের সত্যিই মানসিক সমস্যা হয়েছে। সেদিন রাতে আমি রফিককে সব বললাম। রফিক বললেন, আমি বলেছিলাম না?
তাকে ডাক্তার দেখাতে হবে। পরের দিন আমরা রিয়াদকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রিয়াদের সাথে কথা বলার পর আমাদের বললেন, আপনাদের ছেলের জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার হয়েছে। এটা একটা মানসিক সমস্যা। গিয়ে আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা আছে? ডাক্তার বললেন, হ্যাঁ, কাউন্সেলিং আর ওষুধ দিয়ে এর চিকিৎসা সম্ভব। আমরা রিয়াদের চিকিৎসা শুরু করলাম। কিন্তু সে কাউন্সেলরের কথা শুনতে চাইত না। বরং সে বলত, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু আমার মায়ের মতো হতে চাই। দিন যেতে লাগল। রিয়াদের আচরণ আরও অদ্ভুত হতে লাগল। সে প্রতিদিন আমার পিছু নিয়ে ঘুরত। আমি রান্নাঘরে গেলে সে আমার সাহায্য করতে চাইত, কিন্তু তার সাহায্য করার ধরনটা একজন স্বামীর মতো। একদিন সে আমাকে বলল, মা, আমি তোমার জন্য রান্না করব। আমি বললাম, তোমার রান্না করতে জানে? সে বলল, না, কিন্তু আমি শিখব। একজন ভালো স্ত্রী হতে হলে রান্না জানতে হয়। তার এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমি বললাম, রিয়াদ, তুমি আমার ছেলে, তুমি স্ত্রী নও। সে বলল, মা, আমি জানি তুমি এখনও রাজি হওনি, কিন্তু একদিন তুমি বুঝবে। দিনের পর দিন এভাবে চলতে লাগল। রিয়াদের বাবা রেগে থাকতেন। তিনি বলতেন, এই ছেলেটাকে আমি বাড়ি থেকে বের করে দেব। কিন্তু আমি তাকে থামাতাম। একদিন সকালে আমি দেখলাম রিয়াদ আমার মেকআপের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করছো? সে বলল, মা, আমি শিখতে চাই কিভাবে মেকআপ করতে হয়। আমি বললাম, কেন? সে বলল, একজন সুন্দরী স্ত্রী হতে হলে তো মেকআপ জানতে হয়। তার কথা শুনে আমার মাথা রক্ত চলে গেল। আমি চিৎকার করে বললাম, রিয়াদ, তুমি আমার ছেলে, তুমি কোনো স্ত্রী নও। সে কান্নাকাটি করে বলল, মা, কেন তুমি আমাকে বুঝতে চাইছ না? আমি তোমার ভালো একজন স্ত্রী হতে পারব। আমি তাকে চড় মারতে গেলাম, কিন্তু থেমে গেলাম। এ তো আমার ছেলে। সেদিন রাতে আমি আর রফিক অনেক কথা বললাম। রফিক বললেন, রিমা, এভাবে চললে আমাদের পরিবার ভেঙে যাবে, স্বামীয়ার উপরও প্রভাব পড়বে। আমি বললাম, তাহলে কি করব? সে তো আমাদের ছেলে। রফিক বললেন, আমি তাকে দূরে কোথাও পাঠিয়ে দেব, হয়তো সেখানে গিয়ে সে ঠিক হয়ে যাবে। আমি বললাম, না, তাকে আমার কাছ থেকে দূরে পাঠাব না। পরের দিন সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি একটা চিঠি লিখেছি। আমি বললাম, কি চিঠি? সে বলল, তোমার জন্য প্রেমের চিঠি। আমি অবাক হয়ে বললাম, কি? সে একটা কাগজ আমার হাতে দিল। আমি পড়লাম, প্রিয় মা, আমি জানি তুমি আমার অনুভূতি বুঝতে পারছ না, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি তোমার যত্ন নেব, তোমাকে খুশি রাখব। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, রিয়াদ, তুমি কি জানো এটা কতটা ভুল? সে বলল, মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। রিয়াদ কাঁদতে লাগল। সে বলল, মা, তুমি আমার ভালোবাসাকে অপমান করলে। হঠাৎ স্বামীয়া ঘরে ঢুকে বলল, মা, ভাইয়া কাঁদছে কেন? আমি তাকে বললাম, তুমি তোমার পড়ায় মন দাও। কিন্তু স্বামীয়া রিয়াদের কাছে গিয়ে বলল, ভাইজা, তুমি কাঁদছ কেন? রিয়াদ স্বামীয়াকে বলল, স্বামীয়া, মা আমাকে বুঝতে চাইছে না। স্বামীয়া বলল, কি বুঝতে চাইছে না? রিয়াদ বলল, আমি মায়ের স্বামী হতে চাই। স্বামীয়ার চোখ বড় হয়ে গেল। সে বলল, কি? তুমি মায়ের স্বামী হতে চাও? কিন্তু তুমি তো ভাইজা। রিয়াদ বলল, হ্যাঁ, কিন্তু আমি মাকে ভালোবাসি। স্বামীয়া আমার কাছে এসে বলল, মা, ভাইজা কি পাগল হয়ে গেছে? আমি বললাম, স্বামীয়া, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি পড়তে যাও। কিন্তু স্বামীয়া বলল, মা, ভাইজা বলছে সে তোমার স্বামী হবে। এটা কি সম্ভব? আমি বললাম, না, এটা সম্ভব নয়, তোমার ভাই একটু অসুস্থ। রিয়াদ আমাদের কথা শুনে বলল, আমি অসুস্থ নই, আমি শুধু সত্যি বলেছি। স্বামীয়া বলল, কিন্তু ভাইজা, তুমি তো আমার ভাই, তুমি মায়ের ছেলে, তুমি কিভাবে মায়ের স্বামী হবে? রিয়াদ বলল, স্বামীয়া, তুমি ছোট, তুমি বুঝবে না। স্বামীয়া বলল, আমি ছোট হলেও আমি জানি ভাইবোন মা বাবার সাথে বিয়ে করে না। এই কথাবার্তা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। স্বামীয়ার মনে নানা প্রশ্ন জাগবে। আমি তাকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুল থেকে ফিরে স্বামীয়া আমার কাছে এসে বলল, মা, আমি আমার বন্ধুদের বলেছি ভাইয়ার কথা, তারা বলেছে এটা অসম্ভব। আমি বললাম, হ্যাঁ, এটা অসম্ভব। স্বামীয়া বলল, তাহলে ভাইয়া কেন এভাবে বলছে? আমি বললাম, তোমার ভাইয়ার মানসিক সমস্যা হয়েছে, ডাক্তার তার চিকিৎসা করছেন। রাতে খাবার সময় রফিক রিয়াদকে বললেন, রিয়াদ, তুমি স্বামীয়ার সামনে এসব কথা বলো না, সে ছোট,
তার মনে খারাপ প্রভাব পড়বে। রিয়াদ বলল, বাবা, আমি মিথ্যা কিছু বলিনি। রফিক রেগে গিয়ে বললেন, মিথ্যা বলনি? তুমি বলছো তোমার মায়ের স্বামী হবে। এটা কি সত্যি? রিয়াদ বলল, হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি মাকে ভালোবাসি। রফিক টেবিল চাপটে বললেন, এই ভালোবাসা নয়, এটা পাগলামি। রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুমি কেন আমাকে বুঝতে চাইছ না? আমি বললাম, রফিক, তুমি শান্ত হও। খাওয়ার সময় এসব নিয়ে কথা বলো না। কিন্তু রফিক শুনলেন না। তিনি রিয়াদকে বললেন, তুমি এসব পাগলামি বন্ধ করো। খাওয়ার পর সবাই নিজেদের ঘরে চলে গেল। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, বাবা আমাকে বুঝতে চাইছে না। কিন্তু তুমি আমাকে বুঝতে পারছ, তাই না? আমি বললাম, রিয়াদ, আমি তোমাকে বুঝতে পারছি যে তুমি কনফিউজড। কিন্তু তুমি যা চাইছ সেটা ভুল। সে বলল, মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই মানতে চাইল না। একদিন সকালে আমি দেখলাম রিয়াদ আমার গহনা পরে আছে। সে আমার হাতের চুড়ি, গলার মালা সব পরেছে। আমি অবাক হয়ে বললাম, এগুলো কেন পরেছ? সে বলল, মা, আমি দেখতে চাইছিলাম আমাকে কেমন লাগে। সত্যি বলতে, আমার গহনা পরে সে একজন মেয়ের মতোই লাগছিল। তার চেহারা এমনিতেই নরম, আর আমার গহনা পরে সে আরও সুন্দর লাগছিল। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি এগুলো খুলে ফেলো। সে বলল, কেন মা? আমি কি সুন্দর লাগছি না? আমি বললাম, তুমি একজন ছেলে, ছেলেরা এসব পরে না। সে বলল, কিন্তু মা, আমি চাই আমি একজন মেয়ে হই। আমি চাই তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে দেখো। তার এই কথা শুনে আমার গা ঢিলে হয়ে গেল। হঠাৎ দরজার বেল বাজ। আমি দরজা খুলে দেখি আমাদের পাড়ার খালাম্মা এসেছেন। তিনি ভেতরে এসে রিয়াদকে দেখে চমকে গেলেন। তিনি বললেন, রিমা, এ কি? রিয়াদ কেন মেয়েদের জিনিস পরে আছে? আমি লজ্জায় মরে যেতে চাইলাম। আমি বললাম, খালাম্মা, ও একটু। খালাম্মা বললেন, একটু কি? ছেলেরা কি এভাবে থাকে? রিয়াদ খালাম্মার পায়ে হাত দিয়ে সালাম করল। খালাম্মা আরও অবাক হলেন। তিনি বললেন, রিয়াদ, তুমি কেন এভাবে সাজো? রিয়াদ বলল, খালাম্মা, আমি আমার মায়ের মতো হতে চাই। খালাম্মা বললেন, কি? তুমি তোমার মায়ের মতো হতে চাও? কেন? রিয়াদ বলল, আমি মাকে ভালোবাসি। আমি তার স্ত্রী হতে চাই। খালাম্মা এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিমা, এ কি বলছে? আমি বললাম, খালাম্মা, ওর মানসিক সমস্যা হয়েছে। আমরা ডাক্তার দেখাচ্ছি। খালাম্মা বললেন, আল্লাহ ভালো করুক। এসব কি হচ্ছে? তিনি আর বেশিক্ষণ থাকতে পারলেন না, চলে গেলেন। রিয়াদ আমাকে বলল, মা, খালাম্মা কেন এভাবে তাকাল? আমি বললাম, তুমি অস্বাভাবিক কিছু করেছ বলে। কি? সে বলল, আমি তো কিছু ভুল করিনি। সেদিন সন্ধ্যায় খালাম্মা আবার এলেন। এবার তিনি রফিকের সাথে কথা বললেন। তিনি বললেন, রফিক ভাই, রিয়াদের কি হয়েছে? সে তো মেয়েদের মতো সেজে ঘুরছে। রফিক বললেন, খালাম্মা, আমি নিজেও বুঝতে পারছি না। ডাক্তার বলেছে মানসিক সমস্যা। কি? খালাম্মা বললেন, এসব তো আগে শুনিনি। ছেলেরা কি এভাবে হয়? রফিক বললেন, আমি জানি না, তবে ডাক্তার চিকিৎসা করছেন। খালাম্মা বললেন, দোয়া দ্রুত পড়ান, হয়তো ভালো হয়ে যাবে। খালাম্মা চলে যাওয়ার পর রফিক আমাকে বললেন, রিমা, পাড়ায় কথা রটে যাবে, আমাদের সম্মান থাকবে না। আমি বললাম, তাহলে কি করব? রফিক বললেন, রিয়াদকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে। আমি বললাম, না, আমি তাকে দূরে পাঠাব না। পরের দিন সকালে আমি দেখলাম রিয়াদ আবার আমার শাড়ি পরেছে। এবার সে আমার হলুদ শাড়িটা পরেছে। আমি তাকে বললাম, রিয়াদ, গতকাল খালাম্মা দেখে কি বললেন জানো? সে বলল, মা, আমি পরোয়া করি না কেউ কি বলে। আমি শুধু চাই তুমি আমাকে গ্রহণ করো। আমি বললাম, আমি তোমাকে আমার ছেলে হিসেবে গ্রহণ করেছি। সে বলল, না মা, আমি চাই তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো। তার এই কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না। আমি জোরে চিৎকার করে বললাম, রিয়াদ, তুমি আমার ছেলে, আমি তোমার মা। আমার চিৎকার শুনে সামিয়া দৌড়ে এলো। সে বলল, মা, তুমি কাঁদছ কেন? আমি বুঝলাম আমার চোখে পানি এসে গেছে। আমি সামিয়াকে বললাম, কিছু না, তুমি স্কুলের প্রস্তুতি নাও। কিন্তু সামিয়া রিয়াদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি আবার মায়ের শাড়ি পরেছ? রিয়াদ বলল, হ্যাঁ। আমি সুন্দর লাগছি না? সামিয়া বলল, ভাইয়া, তুমি অদ্ভুত লাগছ। রিয়াদ মুখ গোমড়া করে বলল, কেন অদ্ভুত? সামিয়া বলল, ছেলেরা তো মেয়েদের পোশাক পরে না। রিয়াদ বলল, আমি একজন ছেলে নই, আমি একজন মেয়ে হতে চাই।
সামিয়া বলল, কিন্তু ভাইজা, তুমি তো ছেলে হয়েই জন্মেছ। তুমি কিভাবে মেয়ে হবে? রিয়াদ বলল, আমি মনে মনে একজন মেয়ে কি? হঠাৎ আমার মনে একটা অদ্ভুত চিন্তা এলো। রিয়াদ যা বলছে, এটা কি শুধুই পাগলামি, নাকি সত্যিই সে একজন মেয়ে হতে চায়? আমি তাকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুমি কি সত্যিই মনে করো তুমি একজন মেয়ে? সে বলল, হ্যাঁ মা, আমি ছোটবেলা থেকেই এটা অনুভব করি গি। আমি অবাক হয়ে বললাম, ছোটবেলা থেকে? তুমি কখনো বলনি কি? সে বলল, আমি ভয় পেতাম, ভাবতাম তোমরা বুঝবে না গি। হঠাৎ আমার মনে পড়ল, ছোটবেলা রিয়াদ পুতুল খেলতে পছন্দ করত। সে সামিয়ার পুতুল নিয়ে খেলত। আমরা ভাবতাম এটা স্বাভাবিক। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ছোটবেলায় পুতুল খেলতে পছন্দ করতে? সে বলল, হ্যাঁ মা, আমি সবসময় মেয়েদের খেলা পছন্দ করতাম গু। এই কথা শুনে আমার মাথায় নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। রিয়াদ কি সত্যিই একজন ট্রান্সজেন্ডার? আমি তাকে বললাম, রিয়াদ, তুমি যদি সত্যিই একজন মেয়ে হতে চাও, তাহলে এটা ভিন্ন ব্যাপার। কিন্তু তুমি আমার স্ত্রী হতে চাইছ কেন? সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তোমার সাথে জীবন কাটাতে। আমি বললাম, কিন্তু আমি তোমার মা। এটা কখনো সম্ভব নয় গু। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমার মন খারাপ হয়ে গেল। আমার ছেলে এত কষ্ট পাচ্ছে, কিন্তু সে যা চাইছে সেটা তো অসম্ভব। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বারবার বলতে লাগল, মা, আমি তোমাকে ভালোবাসি। তখনই হঠাৎ দরজার কাছে একটা কান্নার আওয়াজ শুনলাম। আমি দেখলাম সামিয়া দাঁড়িয়ে কাঁদছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, সামিয়া, তুমি কাঁদছ কেন? সে বলল, মা, আমি ভয় পাচ্ছি। আমাদের ঘরে কি ভূত এসেছে? আমি অবাক হয়ে বললাম, ভূত? কেন? সে বলল, মা, ভাইজা এভাবে কেন হয়ে গেল? সে তো আগে স্বাভাবিক ছিল। আমি সামিয়াকে কোলে নিয়ে বললাম, সামিয়া, তোমার ভাইয়ার একটু মানসিক সমস্যা হয়েছে। ভূতটুত কিছু নয় গু। সে বলল, মা, ভাইয়া কি আর ঠিক হবে? আমি বললাম, হ্যাঁ, ডাক্তার চিকিৎসা করছেন, সে ঠিক হয়ে যাবে গু। কিন্তু আমি নিজেই জানতাম না রিয়াদ কখনো ঠিক হবে কিনা। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল।
একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া।
এই তিনটা জিনিস যদি কারো মধ্যে থাকে সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর।
সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে।
তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল।
তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম গ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গি। সোহেল ভাবল। ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল।
হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন?
মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে। পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000। প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ।
অনেকদিন ধরেই জানি তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি।
আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি। একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ।
আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল।
তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ১৩ অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। ১৪ অধ্যায় সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব